সাবাস প্রফেসর শঙ্কু। লেখা সত্যজিৎ রায়। আশ্চর্য প্রাণী। 10ই মার্চ। গবেষণা সম্পূর্ণ ব্যর্থ। আমার জীবনে এর আগে এরকম কখনো হয়নি। একমাত্র সান্ত্বনা যে এটা আমার এক প্রকার গবেষণা নয়, এটার সঙ্গে আরও একজন জড়িত আছেন। হামবোল্টও বেশ মুচড়ে পড়েছে। তবে এত সহজে নিরুদ্যম হতে চলবে না। কাল আবার উঠে পড়ে লাগতে হবে। 11ই মার্চ। আজই কোনো ফল পাওয়া গেল না। যদি যেত তাহলে অবশ্য সারা পৃথিবীতে ছাড়া পড়ে যেত, কিন্তু সে সৌভাগ্য আমার হবে কিনা সন্দেহ। আমি অবশ্য আমার হতাশার বাইরে প্রকাশ করি না, কিন্তু হামবোল্ট দেখলাম আমার মতো সংযমী নয়। আজ ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে হঠাৎ কথা নেই বার্তা নেই ওর পোষা বিরাট গ্রেট ডেন কুকুরটার পাঁজরায় একটা লাথি মেরে বসল। হামবোল্টের চরিত্রের এই দিকটি আমার জানা ছিল না, তাই প্রথমটায় বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে রাগটা বেশিক্ষণ ছিল না। মিনিট 10-এর মধ্যে তুড়ি মেরে নেপোলিয়নকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিল। নেপোলিয়নও দেখলাম দিব্যি লেজ নাড়ছে। আজ প্রচণ্ড শীত। সকাল থেকে কনকনে হাওয়া বইছে। বাইরেটা বরফ পড়ে একেবারে সাদা হয়ে রয়েছে। বৈঠকখানায় ফায়ারপ্লেসের সামনে বসেই আজ দিনটা কাটাতে হবে। আমি জানি হামবোল্ট আমাকে আবার সুপার চেস খেলতে বাধ্য করবে। সুপার চেস অর্থাৎ দাবার বাবা। এটা হামবোল্টেরই আবিষ্কার। বোর্ডের সাইজ ডবল, খুঁটির সংখ্যা 16, জায়গায় 32। খুঁটির চালচলনও দাবার চেয়ে শতগুণে বেশি জটিল। আবার অবশ্য খেলাটা শিখে নিতে ঘণ্টা 3-এর বেশি সময় লাগেনি। প্রথম দিন হামবোল্ট আমাকে হারালেও কাল পর্যন্ত পরপর 3 দিন আমি ওকে কিস্তিমাত করে দিয়েছি। মনে মনে স্থির করেছি যে আজ যদি খেলতে হয় তাহলে ইচ্ছে করেই হারব। ওর মেজাজের যা নমুনা দেখলাম, ওকে একটু তোয়াজে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। 12ই মার্চ। আজ প্রথম একটু আশার আলো দেখতে পেলাম। হয়তোবা শেষ পর্যন্ত সত্যি পৃথিবীর ইতিহাস মানুষের হাতে প্রথম একটি প্রাণী সৃষ্টি হবে। আজ মাইক্রোস্কোপের সাহায্যে যে জিনিসটি ফ্যাক্সের মধ্যে দেখা গেল, সেরকম এর আগে কখনো দেখা যায়নি। একটা পরমাণু আয়তনের সেল জাতীয় জিনিস। হামবোল্ট দেখার পর আমি চোখ লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে সেটা অদৃশ্য হয়ে গেল। ভাবগতিকে দেখে সেটাকে প্রাণী বলতে দ্বিধা হয় না, এবং এটা সৃষ্টি হয়েছিল যে আমাদের গবেষণার ফলেই, তাতেও কোনো সন্দেহ নেই। হামবোল্ট প্রচণ্ডভাবে উত্তেজিত হয়েছিল বলাই বাহুল্য। সত্যি বলতে কি, যন্ত্রণা থেকে চোখ সরিয়ে নেবার পর মুহূর্তে ও আমার কাঁধে এমন একটা চাপড় মারে যে কাঁধটা এখনো টনটন করছে। কিন্তু যেটা দুশ্চিন্তার কারণ সেটা হলো এই যে, প্রাণী যদি সৃষ্টিও হয় তার অস্তিত্ব কি হবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য? তাহলে লাভটা কি হবে? লোককে ডেকে সে প্রাণী দেখাবো কি করে? ইউরোপের অন্যান্য বিজ্ঞানীরা যে
সে প্রাণী কথা বিশ্বাস করবে কেন? যাকগে, এখন এসব কথা না ভাবাই ভালো। আমি নিজে একটুকু জোর দিয়ে বলতে পারি যে আজ যে ঘটনা আমাদের ল্যাবরেটরিতে ঘটেছে তা তুলনীয় কোনো ঘটনা এর আগে পৃথিবীর কোথাও কোনো ল্যাবরেটরিতে কখনো ঘটেনি। এই প্রাণী তৈরির ব্যাপারে আমার যে রাস্তাটা নিয়েছি, আমার মতে এছাড়া আর কোনো রাস্তা নেই। কোটি কোটি বছর আগে পৃথিবীতে যখন প্রথম প্রাণীর সৃষ্টি হয়, বিজ্ঞানীরা অনুমান করতে পারেন তখন পৃথিবীর অবস্থাটা কীরকম ছিল। সেই অবস্থাটা ভারী ভয়ঙ্কর। সারা পৃথিবীতে ভাঙা প্রায় ছিল না বললেই চলে। তার বদলে ছিল এক অগাধ সমুদ্র। পৃথিবীর উত্তাপ ছিল তখন প্রচণ্ড। এই সমুদ্রের জল টগবগ করে ফুটত। আজকাল বায়ুমণ্ডল পৃথিবীকে যেভাবে ঘিরে রয়েছে এবং তার আচ্ছাদনের মধ্যে মানুষকে অক্সিজেন, ওজোন ইত্যাদির সাহায্যে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তখন তা ছিল না। তার ফলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সোজা এসে পৃথিবীকে আঘাত করত। হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন ইত্যাদি গ্যাস অবশ্যই ছিল। আর এই সব গ্যাসের উপর চলত বৈদ্যুতিক প্রভাবের খেলা। ভয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় ছিল তখন দৈনন্দিন ব্যাপার। এই অবস্থাতেই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। আমাদের ল্যাবরেটরিতে যেটা করেছি সেটা আর কিছুই নয়। একটা ফ্লাস্কের মধ্যে কৃত্রিম উপায়ে এই আদিম আবহাওয়া সৃষ্টি করেছি। আমার বিশ্বাস এই অবস্থাটা বজায় রেখে কিছুদিন পরীক্ষা চালাতে পারলে আমাদের ফ্লাস্কের মধ্যে একটা প্রাণী জন্ম হবে, যেটা হবে মানুষের তৈরি প্রথম প্রাণী। এই প্রাণী জীবাণুর আকারে হবে এটাও আমার অনুমান করছি, এবং জীবাণুর মতো হবে এর হাবভাব, চলন। প্রফেসর হামবোল্টের সঙ্গে এ ব্যাপারে কি জড়িত হলাম সেটা বলি। জার্মানির ব্রেমেন শহরে একটা বৈজ্ঞানিক সম্মেলনে আমি কৃত্রিম উপায়ে প্রাণী সৃষ্টি সম্পর্কে একটা প্রবন্ধ পড়ি। সভায় হামবোল্ট উপস্থিত ছিলেন। এই বিখ্যাত বায়োকেমিস্টের লেখা আমি আগে পড়েছি। ভদ্রলোকের সঙ্গে আলাপ ছিল। বক্তৃতার পর নিজে এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলেন। আমারও মতে বয়স, তবে লম্বায় আমার চেয়ে প্রায় 1 হাত উঁচু। মাথায় চকচকে টাক, গোঁফ দাড়ি লেশ মাত্র নেই, এমনকি ভুরু বা চোখের পাতাও নেই। হঠাৎ দেখলে মাকুন্দ বলে মনে হয়, কিন্তু হ্যান্ডশেক করার সময় হাতে সোনালি রং লক্ষ্য করলাম। সম্মেলনে অতিথিদের জন্য বক্তৃতার পর একটা বড় হল ঘরে কফি ও কেক বিস্কুটের ব্যবস্থা ছিল। ভিড় দেখে আমি একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে আছি। মনটাও ভালো নেই, কারণ বক্তৃতা শেষে হাত তালির বহর দেখে বুঝছিলাম আমার কথাগুলো শ্রোতাদের মনে ধরেনি। অর্থাৎ মানুষের হাতে প্রাণীর সৃষ্টি হতে পারে সেটা বৈজ্ঞানিকেরা মানতে চায়নি। তাই বক্তৃতা শেষ দু-একজন ভদ্রতার খাতিরে প্রশংসা করলেও এগিয়ে এসে বিশেষ কেউই কথা বলছে না। এমন সময় প্রফেসর হামবোল্ট হাসি মুখে এলেন এবং আমার দিকে এগিয়ে তার হাতে
পেয়ালা কফি দেখে বুঝলাম তার একটা আমার জন্য। কফি পেয়ে তাকে ধন্যবাদ দিলাম। জার্মান ভাষাতেই কথাবার্তা হলো। হামবোল্ট তার প্রথম কথাতেই আমাকে অবাক করে দিলেন। আমার পেপারটা আর পড়ার দরকার হলো না। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। তুমি যা বললে আমারও সেই একই কথা। আমি উৎফুল্ল হয়ে বললাম, তাতে ক্ষতি কি? এরা যখন আমার একার কথা গা করছে না, সেখানে দুজনে বললে হয়তো কিছুটা কাজ হবে। হামবোল্ট মৃদু হেসে মৃদু স্বরে বললেন, এদের কিছু বলে বোঝাতে যাওয়াটা পশু শ্রম। এসব ব্যাপারে কোথায় কাজ হয় না? কাজ হয় একমাত্র কাজ দেখাতে পারলে। তুমি যা বললে সেটা নিয়ে কিছু পরীক্ষা করেছ কি? আমি বলতে বাধ্য হলাম যে আমার গিরিডির ল্যাবরেটরিতে যা সরঞ্জাম আছে তাই নিয়ে এই জটিল পরীক্ষায় নামা মুশকিল। কোনো চিন্তা নেই, হামবোল্ট বললেন। তুমি চলে এসো আমার ওখানে। কোথায়? হামবোল্ট কোথায় থাকতেন সেটা আমার জানা ছিল না। সুইজারল্যান্ড। আমি থাকি সেই গালেন শহরে। আমার মতো ল্যাবরেটরি ইউরোপে আর পাবে না। লোভ লাগলো। এক কথায় রাজি হয়ে গেলাম। 5ই মার্চ অর্থাৎ ঠিক 7 দিন আগে সেন্ট গালেন পৌঁছেছি। সুইজারল্যান্ডের সব শহরের মতোই এটাও ছবির মতো সুন্দর। কনস্ট্যান্ট হ্রদের ধারে রোরসাক শহর থেকে ট্রেনে 9 মাইল, প্রায় 2500 ফুট উঁচুতে। প্রথম দিন একটুকু ঘুরে দেখেছিলাম শহরটা। তারপর গবেষণার কাজ শুরু হয়ে যাওয়াতে আর বেরোতে পারিনি। হামবোল্টের ল্যাবরেটরি সত্যি একটা আশ্চর্য জিনিস। এই ধরনের গবেষণা এখানে ছাড়া সম্ভব ছিল না। এখন এটা সফল হলেই হয়। আজ যে খানিকটা আশা আলো দেখা দিয়েছে তার জন্য আমি অনেক দায়ী। প্রোটো ভিট্রো জেনারেস সলিউশনে নিউট্রাল ইলেকট্রিক বম্বার্ডমেন্টের কথা আমি বলেছিলাম। আমার বিশ্বাস তার ফলেই আজ কয়েক মুহূর্তের জন্য ওই পারমাণবিক প্রাণীটির আবির্ভাব হয়েছিল। কাল বম্বার্ডমেন্টের মাত্রাটা আর একটু বাড়িয়ে দেব। দেখা যাক কি হয়। না, আজ আর লেখা যাবে না। এইমাত্র হামবোল্টের চাকর মার্কস বলে গেল তার মানবিক সুগার চেপের ঘুঁটি সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। 14ই মার্চ। কাল ডায়েরি লিখতে পারিনি। লেখার মতো মনের অবস্থাও ছিল না। তার মানে মন মরা অবস্থা নয়, একেবারে উল্লাসেরও চরম শিখর। তখনও ঘটনাটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। ঘড়িতে যদিও রাত 2:30, চোখে ঘুমের লেশ মাত্র নেই। বারবার মন চলে যাচ্ছে হামবোল্টের ল্যাবরেটরির টেবিলের উপর রাখা ফ্লাস্কের ভিতরে আশ্চর্য প্রাণীটার দিকে। আমাদের যুগান্তকারী পরীক্ষার ফল এই প্রাণী। কাল সন্ধ্যা 6:33 এই প্রাণীর জন্ম নেয়। আমার বিশ্বাস, আমার অনুমান অনুযায়ী বম্বার্ডমেন্টের মাত্রাটা বাড়ানোর ফলে এই প্রাণীর সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে আমি হামবোল্টের কাছে কোনো বড়াই করিনি, তাই বোধ হয় তার মনটাও খুশিতে ভরে আছে। সে হয়তো ভাবছে তার কৃতিত্ব আমারই সমান। ভাবুক গিয়ে, তাতে কোনো ক্ষতি নেই।
আমাদের গবেষণা সফল হয়েছে, এটাই বড় কথা। শুধু প্রাণীর জন্মটাই যে কালকে একমাত্র আশ্চর্য ঘটনা তা নয়, জন্মের মুহূর্তে যে সব ব্যাপারগুলো ঘটল তা এতই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক যে এখনো মনে পড়লে আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। 5 ঘন্টা একটানা দুজনে ফ্ল্যাক্সের দিকে চেয়ে বসেছিলাম। বরফ পড়ছে, নেপোলিয়ন এসে ল্যাবরেটরি কার্পেটের উপর বসেছে। মার্কস সবেমাত্র কফি দিয়ে গেছে। এমন সময় হঠাৎ একটা বাজ পড়ার মতো প্রচণ্ড শব্দে আমাদের দুজনেরই প্রায় হার্ট ফেল হবার অবস্থা। অথচ আকাশে এক টুকরো মেঘ নেই। জানালা দিয়ে বাইরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে আবার অনুভব করলাম একটা যে সেকেন্ডে ভূমিকম্পের ঝাঁকুনি। তার তেজ এত বেশি যে ঘরের জানালা আর টেবিলের কাছের জিনিসগুলো সব ঝনঝন করে উঠল। আর আমরা দুজনেই হুমড়ি খেয়ে পড়লাম টেবিলের উপর। তারপর কোনো রকমে টাল সামলে নিয়ে ফ্ল্যাক্সের দিকে চোখ পড়তে দেখলাম একটা আশ্চর্য জিনিস। ফ্ল্যাক্সের অর্ধেকটা ছিল জলে ভর্তি। প্রথমে লক্ষ্য করলাম যে সেই জলের উপরে স্তরে একটা যেন ঢেউ খেলছে, অত্যন্ত ছোট ছোট তরঙ্গের ফলে জলের উপরটা যেন একটা সমুদ্রের ক্ষুদে সংস্করণ। তারপর দেখলাম ইঞ্চি খানেক নিচে দিকে জলের মধ্যে কি যেন একটা চড়ে বেড়াচ্ছে। সেটাকে খালি চোখে প্রায় দেখা যায় না, কিন্তু সেটা পরমাণুর চেয়েও আয়তনে অনেকখানি বড়। আর তার চলার ফলে জলের ভেতরে যে একটা মৃদু আলোড়নের সৃষ্টি হচ্ছে সেটা স্পষ্টই বোঝা যায়। বাতিটা নেভাও, হামবোল্টের হঠাৎ চিৎকারে আমি চমকে উঠেছিলাম। আমার হাতের কাছেই লাইটের সুইচটা ছিল। সেটা নিভিয়ে দিতে অন্ধকারে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। প্রাণীটির একটা নিজস্ব নীল আলো আছে। সেই আলোটা জলের ভিতরে এঁকে বেঁকে চলে তার গতিপথ নির্দেশ করছে। আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো ফ্ল্যাক্সের দিকে চেয়ে রইলাম। কতক্ষণ এভাবে চেয়েছিলাম জানি না। হঠাৎ ঘরে বাতিটা জ্বলে উঠতে বুঝলাম হামবোল্টের আচ্ছন্ন ভাবটা কেটেছে। সে ঘরে এক পাশে সোফাটার উপর ধস করে বসে পড়ল। তার ঘন ঘন হাত কাচলানি থেকে বুঝলাম সে এখনো উত্তেজনায় অস্থির। আমি টেবিলের সামনে কাঠের চেয়ারটায় বসে পড়ে বললাম, এমন একটা ঘটনা বৈজ্ঞানিক মহলে প্রচার করা উচিত নয় কি? হামবোল্ট এ কথার কোনো উত্তর না দিয়ে কেবল হাত কচলাতে লাগল। বোধ হয় আমাদের আবিষ্কারের গুরুত্বটা সাময়িকভাবে তার মাথাটা একটু বিগড়ে দিয়েছে। সে পরিষ্কারভাবে কিছু ভাবতে পারছে না। তবু আমি একটা কথা না বলে পারলাম না। আমাদের এই প্রাণী জাতি কিছুদিন অন্তত বেঁচে থাকে, তার জন্য যা দরকার সেটা আমাদের করতেই হবে। হামবোল্ট বার দুয়েক মাথা নেড়ে অদ্ভুতভাবে চাপা ফিসফিসে গলায় প্রায় অন্যমনস্কভাবে ইংরেজিতে বলল, ইয়েস ইয়েস ইয়েস। এরপর থেকে হামবোল্ট তার দাবার উল্লেখ করেনি। কাল রাতে খাবার সময় সে একটা কথাও বলেনি। বেশ বুঝেছিলাম যে তার অন্যমনস্কতাও এখনো কাটেনি। কি ভাবছে সে কে জানে। আজ সারাদিন আমরা দুজনে অনেকটা সময় কাটিয়েছি ল্যাবরেটরিতে। দিনের বেলায় ল্যাবরেটরির জানালাগুলো বন্ধ করে রেখেছি।
যাতে ঘরটা অন্ধকার থাকে। অন্ধকারের মধ্যে যতবার ওই ঘরে ঢুকেছি ততবার ওই প্রথমে চোখ চলে গেছে ফ্ল্যাক্সের ওই নীল এঁকে বেঁকে চলা আলোটার দিকে। কি নাম দেওয়া যায় এই জীবন্ত আলোর বিন্দুর এখনো ভেবে ঠিক করতে পারিনি। 15ই মার্চ। আমার মাথা ভোঁ ভোঁ করছে। নিজেকে বৈজ্ঞানিক বলতে আর ইচ্ছে করছে না। হামবোল্টের ল্যাবরেটরিতে আজকে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের দুজনকে একেবারে বেকুব বানিয়ে দিয়েছে। বিজ্ঞানের কোনো নিয়ম এখানে খাটে না। এটাকে অলৌকিক ভেলকি ছাড়া আর কিছুই বলা যায় না। আমি কাল রাতে ঘুমিয়েছি প্রায় 3টের সময়, কিন্তু তা সত্ত্বেও অভ্যাস মতো আমার ভোর 5টায় ঘুম ভেঙে গিয়েছিল। হামবোল্টও ভোরে ওঠে, কিন্তু ছোটার আগে নয়। আমার মন পড়ে রয়েছে ল্যাবরেটরি ফ্ল্যাক্সের ভিতরে। তাই বিছানা ছেড়ে উঠে প্রথমে ছোটান চলে গেলাম ল্যাবরেটরিতে। দরজা জানালা কাল বন্ধ ছিল। দরজায় একটা ডুপ্লিকেট চাবি হামবোল্ট আমাকে দিয়ে রেখেছিল। দরজা খুলে ঘরে ঢুকে ফ্ল্যাক্সের দিকে চাইতে বুকটা ধড়াস করে উঠল। সেই নীল আলোটা দেখা যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ ধরেই নিলাম যে প্রাণীটা মৃত্যু হয়েছে, কিন্তু তাও ব্যাপারটা একবার ভালো করে দেখার জন্য টেবিলের দিকে এগিয়ে গেলাম। আলো জ্বালতেই প্রথমে দেখলাম যে ফ্ল্যাক্সের জল প্রায় নেই বললেই চলে। তার বদলে প্রায় অর্ধেকটা অংশ ভরে রয়েছে একটা খয়েরি রঙের পদার্থে। এই পদার্থের উপরই প্রায় সমতল। তার মধ্যে কয়েকটা ছোট্ট ছোট্ট জলে ভরা ডোবার মতো জায়গা, আর সেগুলোকে ঘিরে সবুজ রঙের ছোপ, অর্থাৎ যেটা ছিল সমুদ্র সেটা এই কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেছে জলাভূমি। কিন্তু আমাদের প্রাণী। এইবারে লক্ষ্য করলাম একটা ডোবার মধ্যে কিছুটা আলোড়ন। কি যেন একটা চলে ফিরে বেড়াচ্ছে সেখানে। আমি এগিয়ে গিয়ে একেবারে ফ্ল্যাক্সের কাঁচের গায়ে চোখ লাগিয়ে দিলাম। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, একটা প্রাণী ডোবার জলের মধ্যে সাঁতার দিয়ে ডাঙায় এসে উঠল। প্রাণীটাকে খালি চোখেই দেখা যাচ্ছে। সাইজে একটা সাধারণ পিঁপড়ের মতো বড়। আমার মুখ থেকে একটা কথা আপনা থেকে বেরিয়ে এলো, অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ আমাদের সৃষ্ট জলচর প্রাণী আজ আপনা থেকে উভচর প্রাণীতে পরিণত হয়েছে। এই প্রাণী জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। পৃথিবীতে যখন প্রথম প্রাণীর সৃষ্টি হয়, অনুমান করা হয় সে প্রাণী জলচর ছিল। তারপর প্রাকৃতিক অবস্থার পরিবর্তনে পৃথিবী থেকে জল কমে যায়, তার জায়গায় দেখা যায় জলাভূমি। তার ফলে জলচর প্রাণী ও ক্রমে নতুন পরিবেশে প্রাণ ধারণ করার উপযুক্ত একটা নতুন চেহারা নেয়। এই চেহারাটাই তার অ্যাম্ফিবিয়ান বা উভচর চেহারা। এই জিনিসটা অবশ্য রাতারাতি হয়নি। এটা ঘটতে লেগেছিল কোটি কোটি বছর। কিন্তু আমাদের ফ্ল্যাক্সের মধ্যে ঠিক এই ঘটনাই ঘটে গেল 2 দিনের মধ্যে। টেবিলের সামনে দাঁড়িয়ে এই সব কথা ভাবছি, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম যে প্রাণীটা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে। আমি তৎক্ষণাৎ মাইক্রো ম্যাগনাস্কোপ দিয়ে সেটাকে একবার ভালো করে দেখে নিলাম। কোনো সন্দেহ নেই, ঠিক এই জাতীয় অ্যাম্ফিবিয়ানেরই ফসিল আমি দেখেছি বার্লিন মিউজিয়ামে।
600 কোটি বছর আগে এই উভচর প্রাণী পৃথিবীতে বাস করত। মাছ আর সরীসৃপের মাঝামাঝি অবস্থা। রংটা লক্ষ্য করলাম সবুজ আর খয়েরি মেশানো। চেহারাটা যেন মাছ আর গিরগিটির মাঝামাঝি। আরো একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, ডোবার ধারে যেটাকে সবুজ রং বলে মনে হচ্ছিল, সেটা আসলে অতি শুকনো আকারের সব গাছপালা। হামবোল্ট বোধ হয় অনেক রাত পর্যন্ত লেখালেখির কাজ করছে, তাই তার ঘুম ভাঙাতে হয়ে গেল 7:30। বলার বাহুল্য, ফ্ল্যাক্সের ভিতরে ভেলকি দেখে আমার মতো হতবাক অবস্থা তারও। ব্রেকফাস্ট খেতে খেতে হামবোল্ট প্রথম মুখ খুলল। আমাদের ফ্ল্যাক্সের ভিতরে কি পৃথিবীর প্রাণীর বিবর্তনে একটা মিনিয়েচার সংস্করণ ঘটতে চলেছে? আমিও মনে মনে এটাই সন্দেহ করছিলাম। বললাম, সেটা আজকের একটা ঘটনাতে প্রমাণ হবে না। এখন থেকে শুরু করে পরপর কি ঘটে, তার উপর সব কিছু নির্ভর করছে। হামবোল্ট কিছুক্ষণ চুপ। তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি, যেটা প্রথম হাসির উদ্ভবের সময় থেকেই মাঝে মাঝে লক্ষ্য করছি। অবশেষে একটা সসেজের টুকরো মুখে পুরে চিবোতে চিবোতে বলল, তার মানে এরপরে উদ্ভিদজীবী সরীসৃপ, তারপর স্তন্যপ্রায়ী মাংসাশী জানোয়ার, তারপর হামবোল্ট থামল। তারপর কাঁটা চামচ নামিয়ে রেখে হাত দুটো কচলাতে কচলাতে বলল, আজ থেকে 17 বছর আগে ওসাকায় একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক বৈঠকে কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি করার বিষয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম। সে প্রবন্ধ শুনে সভায় লোক আমার ঠাট্টা করেছিল, পাগল বলে গালমন্দ করেছিল। আজ ইচ্ছে করছে তার এসে দেখুক আমি কি করেছি। আমি চুপ করে রইলাম। বুঝলাম হামবোল্ট প্রাণ সৃষ্টির কৃতিত্বটা অম্লান বদনে নিজে একাই নিচ্ছে। অথচ আমি জানি যে যদি শেষ মুহূর্তে আমার মাথা না খেলত, বোম্বার্ডমেন্টের মাত্রা যদি না বাড়ানো হতো, তাহলে পরীক্ষা সফল হতো না। গবেষণার গোড়াতে হামবোল্টের কথাতে কাজ চলছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। সেটা হামবোল্টেরও জানে, কিন্তু তাও যাকগে, এসবে কিছু এসে যায় না। বৈজ্ঞানিকদের মধ্যে ছোট মনের পরিচয় আমি আগেও পেয়েছি। তারাও তো মানুষ, কাজেই তাদের অনেকেরই মধ্যে ঈর্ষাও আছে, লোভও আছে। এ নিয়ে আর কোনো মন্তব্য চিন্তা না করাই ভালো। কদিন একটানা বাড়ির ভিতর থাকতে হয়েছে, তাই আজ দিনটা ভালো দেখে ভাবলাম একটুকু বেরিয়ে আসি। 2-একটা চিঠি লেখা দরকার, অথচ ডাক টিকিট নেই। তাও সোজা পোস্ট অফিসের দিকে রওনা দিলাম। রাস্তায় বরফ পড়ে আছে, শীতটাও চনমনে। কিন্তু আমার কোটের পকেটে একটা এয়ার কন্ডিশনারিং পিল থাকার জন্য অতিরিক্ত গরম জামায় কোনো প্রয়োজন হয় না। বেশ বুঝতে পারছিলাম যে ওভারকোট পরা রাস্তায় লোকেরা আমার দিকে উদ্বিগ্নভাবে বারবার ফিরে ফিরে দেখছে। পোস্ট অফিসে টিকিট কেনার সময় মনে হলো যে ওইখানে থেকে ইচ্ছে করলে লন্ডনে টেলিফোন করা যায়। সোজা ডায়াল করলেই যখন নম্বর পাওয়া যায়, তখন আমার বন্ধু প্রফেসর সামারিভিলকে একটা খবর দিলে কেমন হয়?
সামারভিল বায়োকেমিস্ট কৃত্রিম উপায়ে প্রাণী তৈরির ব্যাপারে এককালে তার সঙ্গে আমার চিঠি লেখালেখি হয়েছিল। সামারভিলকে টেলিফোনে পেতে লাগলো ঠিক 1 মিনিট। কোনো রকমে সংক্ষেপে তাকে ব্যাপারটা বললাম। সামারভিল যে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, একে কৃত্রিম প্রাণী, তার উপরে 2 দিনের মধ্যে জলচর থেকে উভচর। শেষটায় সামারভিল বলল, তুমি কোত্থেকে ফোন করছ? ইন্ডিয়া নয় নিশ্চয়? বললাম, না না, তার চেয়ে অনেক কাছে। আমি আছি সেন্ট গালেনে। কেন সেন্ট গালেনে কেন? সামারভিল অবাক। বললাম, প্রফেসর হামবোল্ট ল্যাবরেটরিতে কাজ করছি আমি। 3 সেকেন্ড কোনো কথা নেই, তারপর শোনা গেল, হামবোল্ট, কর্নেলিয়াস হামবোল্ট। কিন্তু সে যে লাইন কেটে গেল। মিনিট খানেক চেষ্টা করেও কোনো ফল হলো না। সামারভিলের বাকি কথাটা আর শোনা হলো না। তবে এটা বুঝেছিলাম যে আমার সহকর্মীর নাম শুনে সে বেশ বিচলিত হয়ে পড়েছে। কি আর করি, বাড়ি ফিরে এলাম। হামবোল্ট যে একটুকু গোলমেলে লোক, সে তো আমি নিজেও বুঝেছি। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে তার মতো এমন ল্যাবরেটরিতে এমন একটা এক্সপেরিমেন্টের সুযোগ হামবোল্টেরই আমাকে দিয়েছে। আজ সারাদিন ল্যাবরেটরিতে অনেকটা সময় কাটিয়েছি আমি আর হামবোল্ট। মাইক্রো ফটোগ্রাফের ক্যামেরা দিয়ে প্রাণীটার কয়েকটি ছবি তুলেছি। এটা বেশ বুঝেছি যে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছুই করতে হবে না। তার জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ আপনা থেকেই ফ্ল্যাক্সের ভিতর তৈরি হয়ে রয়েছে। সেই পরিবেশ বদল না হওয়া পর্যন্ত প্রাণী ঠিকই থাকবে। 16ই মার্চ। যা ভেবেছিলাম তাই। আজ সরীসৃপ। আমার প্রাণী তৃতীয় অবস্থা। আয়তনে আগের প্রাণীর চেয়েও প্রায় 10 গুণ বড়। মাইক্রোম্যাগনোস্কোপের প্রয়োজন হবে না। এমনি চোখে দেখেই বেশ বোঝা যাচ্ছে এর আকৃতি ও প্রকৃতি। এর চেহারা আমাদের কাছে অতি পরিচিত। পৃথিবীর অনেক জাদুঘরেই এই কুঙ্কার রয়েছে। সরীসৃপ শ্রেণীর মধ্যে আয়তনে যেটি সবচেয়ে বড় ছিল এই হলো সেই ব্রন্টোসরাস। সেটা 60 ফুট লম্বা দানব দৃশ্য। প্রাগৈতিহাসিক জানোয়ারের একটি 2 ইঞ্চি সংস্করণ দিব্য আমাদের ফ্ল্যাক্সের ভিতরের জমিতে হাঁটছে, শুনছে, বসছে, আর দরকার হলে খুদে খুদে গাছের খুদে খুদে ডাল পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খুব আফসোস হলো এটা একটা কথা ভেবে। কাল রাতটা কেন ফ্ল্যাক্সের সামনে বসে রইলাম না? থাকলে নিশ্চয় পরিবর্তনটা চোখের সামনে দেখতে পেতাম। আজ স্থির করলাম যে যতক্ষণ না ফ্ল্যাক্সের ভিতরে একটা কিছু ঘটে ততক্ষণ ল্যাবরেটরি ছেড়ে কোথাও যাব না। এখন রাত 12:15। আমি ল্যাবরেটরিতে বসে আমার ডায়েরি লিখছি। হামবোল্টও সামনে বসে আছে। কেবল মাঝে একবার টেলিফোন আসাতে উঠে চলে গিয়েছিলাম। কে ফোন করছিল জানি না। যাই করুক, হামবোল্ট তার সঙ্গে বেশ উত্তেজিত ও উৎফুল্লিতভাবে কথা বলছিল। এটা মাঝে মাঝে তার উদাও গলায় স্বর থেকে বুঝতে পারছিলাম, যদিও দুটো ঘরের মধ্যে বাধ্য ব্যবধানের ফলে কথা বুঝতে পারছিলাম না। ব্রন্টোসরাসটা এখন বিশ্রাম করছিল। ফ্ল্যাক্সের ভিতরে কেমন জানি খোঁয়াটে হয়ে আসছে।
হয়তো কিছু একটা ঘটবে। লেখা বন্ধ করি। 16 মার্চ, রাত 1:36। 2 মিনিট আগে সেই আশ্চর্য ঘটনাটা ঘটে গেল। যে খোঁয়াটা ভাবটার কথা লিখেছিলাম সেটা আর কিছু না। ফ্ল্যাক্সের ভিতরে উপর দিকটায় মেঘ জমছিল। মিনিট 5 এভাবে মেঘ জমার পর অবাক হয়ে দেখলাম একটা মিহি বাষ্পের মতো জিনিস মেঘ থেকে নিচে জমির দিকে নামছে। বুঝলাম সেটা বৃষ্টি। আমাদের ফ্ল্যাক্সের ভিতরের ভূখণ্ডটির উপর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, পরপর কয়েকটা বৈদ্যুতের চমকও লক্ষ্য করলাম। আর সেই সঙ্গে মৃদু মেঘের গর্জন। যদিও সেই গর্জন কানফাটা কোনো শব্দ নয়, কিন্তু ফ্ল্যাক্সটা ও টেবিলের অন্যান্য কাঁচের যন্ত্রপাতি সেই গর্জনের সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠছিল। বৃষ্টির মধ্যে আমাদের প্রাণীর কি অবস্থা হচ্ছে সেটা দেখার কোনো উপায় ছিল না, কারণ বাষ্পের জন্য ফ্ল্যাক্সের ভিতরের শুকনো ডিজিট সব ঢাকা পড়ে গিয়েছিল। আমরা দুজনেই তন্ময় হয়ে দেখতে দেখতে একটা সময় এলো যখন বুঝতে পারলাম বৃষ্টিতে থেমে গেছে। মেঘ কেটে গেল, বাষ্প সরে গিয়ে ফ্ল্যাক্সের ভিতরটা আবার পরিষ্কার হয়ে গেল। দেখলাম জমির রং একেবারে বদলে গেছে। আগের অবস্থায় যা ছিল তামাটে সেটা হয়ে গেছে ধবে সাদা। আমরা দুজন একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, বরফ! বরফটা সমতল নয়, তার মধ্যে উঁচু নিচু আছে, এবড়ো খেবড়ো আছে। এক এক জায়গায় বরফের চাই মাটি থেকে মাথা উঁচিয়ে রয়েছে পাহাড়ের মতো। আমি বললাম, আমার কি ফ্ল্যাক্সের মধ্যে আইস এজের একটা দৃশ্য দেখতে পাচ্ছি? হামবোল্ট বলল, তা হবে বা, কিন্তু যে কোনো সময় মেরুদেশের দৃশ্যও হতে পারে। আইস এজ বা তুষার পর্বের সময় হচ্ছে যে আজ থেকে 7-8 লক্ষ বছর আগে। বরফ তখন মেরুদেশ থেকে নিচের দিকে সরতে সরতে প্রায় সারা পৃথিবীতে ঢেকে ফেলেছিল। হামবোল্ট হঠাৎ চেঁচিয়ে উঠল, ওহ, ওই যে আমাদের প্রাণী! একটা বরফের গুহা থেকে বেরিয়ে এসেছে একটা লোমশ জানোয়ার। 1 ইঞ্চি বেশি লম্বা নয় সেটা। জানোয়ারটা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হামবোল্ট মাইক্রোস্কোপের টা চোখে লাগালো, তারপর চেঁচিয়ে উঠল, বুঝেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। পাগুলো বেঁটে বেঁটে, মাথার সামনের দিকে দুটো শিং, ঘাড়ে গর্দান চেহারা। এ হলো লোমশ গন্ডার, আমাদের স্তন্যপায়ী জানোয়ার। এবার আমি চোখে লাগালাম যন্ত্রটা। হামবোল্ট ঠিক বলেছে, গন্ডারের আদিম সংস্করণ, যাকে বলে অলিগেন্ড্রোসাউরাস। বরফের দেশেই বাস করত এ জানোয়ার। বুঝতে পারলাম আমাদের ফ্ল্যাক্সের ভিতরে এভলিউশন বা ক্রমবিবর্তনের ধারা ঠিকই বজায় আছে। আজকে বিবর্তনের ঘটনাটা যে আমার চোখের সামনে ঘটতে দেখেছি, এটাই সবচেয়ে আনন্দের কথা। আমাদের 16 ঘন্টা এক নাগাড়ে ল্যাবরেটরিতে বসে থাকা সামর্থ্য হয়েছে। কাল সকালে সামারভিলাকে আরেকটা ফোন করে তাকে একবার আসতে বলবো। এমন একটা অলৌকিক ঘটনা কেবলমাত্র 2টি বৈজ্ঞানিকের সামনে ঘটে চলেছে। এটা অন্যায়, এটা হতে দেওয়া চলে না। 17 মার্চ, আজ সাংঘাতিক গন্ডগোল। আজ আমাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে এ যাত্রা বেঁচে গেছি,
কিন্তু কি ধরনের বিপদসংকুল পরিবেশে আমাকে কাজ করতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছি। কি হলো সেটা গুছিয়ে লেখার চেষ্টা করছি। সামারভিলাকে আর একবার টেলিফোন করার কথা কালকেই মনে হয়েছিল। হামবোল্ট সম্পর্কে ও কি বলতে চেয়েছিল সেটা জানার জন্য একটা কৌতূহল হচ্ছিল। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোতে যাব এমন সময় হামবোল্ট জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বললাম, গিরিডিতে। আমি রোজ সকালে হাঁটতে বেরোই, তাই এখানে এসেও মাঝে মাঝে সেটার প্রয়োজন বোধ করি। হামবোল্ট শুকনো গলায় বলল, সেদিন পোস্ট অফিস থেকে কাকে টেলিফোন করেছিলে? আমি তো অবাক, লোকটা জানলো কি করে? সারা শহরে কি গুপ্তচর বসিয়ে রেখেছে নাকি হামবোল্ট? আমার প্রশ্নটা বোধহয় আঁচ করেই হামবোল্ট বলল, এ শহরে প্রত্যেকটি লোককে আমি চিনি, প্রত্যেকে আমাকে সমীহ করে। আমার বাড়িতে একজন ভারতীয় বৈজ্ঞানিক অতিথি এসে রয়েছে, সে খবরও সকলে জানে। তাদের যে কোনো একজনের কাছ থেকে খবরটা আমার কানে আসাটা খুব অস্বাভাবিক। আমি বললাম, অস্বাভাবিক নয় মোটেই, কিন্তু তোমার এভাবে আমাকে জেরা করাটা আমার অস্বাভাবিক মনে হচ্ছে। তবু যখন জিজ্ঞেস করছো তখন বলছি। আমার এক বন্ধুকে ফোন করেছিলাম। কোথায়? লন্ডনে। সে কি বৈজ্ঞানিক? হ্যাঁ। কি বলেছিল তাকে? আমি ভারী বিরক্ত লাগলো। লোকটা ভেবেছে কি? তবে পারি আমি তার অতিথি? হতে পারি সে আমাকে তার ল্যাবরেটরিতে তার সঙ্গে একজোটে কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু তা বলে কি সে আমার কিনে রেখেছে? আমার নিজের কোনোই স্বাধীনতা নেই। বললাম, দুজন বন্ধুর মধ্যে কি কথা হচ্ছিল সেটা জানার জন্য তোমার এত কৌতূহল কেন বুঝতে পারছি না। হামবোল্ট চাপা অথচ কর্কশ গলায় বলল, কৌতূহল হচ্ছে এই কারণেই যে ল্যাবরেটরিতে যেটা ঘটেছে সেটা সম্বন্ধে কোনো মিথ্যে খবর বাইরে প্রচার হয় সেটা আমি চাই না। মিথ্যে খবর বলতে তুমি কি বোঝো? হামবোল্ট এতক্ষণ চেয়ারে বসেছিল, এবার সে চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে এসে আমার মুখের সামনে মুখ এনে সাপের মতো ফিসফিস গলায় বলল, পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে প্রথম প্রাণ সৃষ্টির সমস্ত কৃতিত্ব হলো কর্নেলিয়াস হামবোল্টেরই। এই কথাটা যেন মনে থাকে। বুঝতে পারলাম সামারভিলাকে ফোনটা আর করা হবে না। মুখে কিছুই বললাম না, যদিও লোকটাকে চিনতে আর বাকি ছিল না, কিন্তু একবার যখন বেরোবো বলেছি তখন বেরোলাম। গেট থেকে বেরিয়ে এসে বাঁ দিকের রাস্তায় শহরের দিকে না গিয়ে ডান দিকে রাস্তাটা ধরে পাহাড়ের উপর দিকটায় চললাম। এ রাস্তাটা দিয়ে প্রথম দিনই বেরিয়ে এসেছিলাম। কিছু দূর গেলেই একটা সুন্দর নিরিবিলি বার্চের বন পড়ে। সেখানে একটা বেঞ্চিতে বসলে 2000 ফুট নিচে কনস্ট্যান্ট লেক দেখা যায়। বার্চ বনে পৌঁছে বেঞ্চিটা খুলে বার করে বসতে যাব এমন সময় কানের পাশ দিয়ে তীক্ষ্ণ শিখের মতো শব্দ করে কি যেন একটা জিনিস তীর বেগে বেরিয়ে গিয়ে আমার 3 হাত দূরে একটা বার্চ গাছের গুঁড়িতে গিয়ে বেঁধে গেল। সে মুহূর্তে পিছন ফিরে দেখতে পেলাম একটা ব্রাউন কোট পরা লোক প্রায় 100 গজ দূরে দৌড়ে একটা ঝোপের পিছনে অদৃশ্য হয়ে গেল।
আমি প্রায় কোনো অবস্থাতে নার্ভাস হই না, এখনো হলাম না। বেঞ্চি ছেলে গামছাটার দিকে গাছটার দিকে গিয়ে তার গায়ে টাটকা নিখুঁত গর্তটা পরীক্ষা করে দেখলাম। যদিও কোনো বন্দুকের আওয়াজ আমি পাইনি, এটা বেশ বুঝতে পারলাম যে গর্তটা হয়েছে গুলি লাগার ফলেই। অস্ত্রটিও যে মোক্ষম সেটা বুঝতে বাকি রইল না, কারণ গুলির এক দিক দিয়ে ঢুকে বেমালুম অন্য দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি আর অপেক্ষা না করে ধীর পদক্ষেপে বাড়ির দিকে রওনা হলাম। হামবোল্টে বাড়ির গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম চাকর মার্কসকে। তার গায়ে একটা ব্রাউন চামড়ার জ্যাকেট। মার্কস আমাকে দেখে যেন কিছু হয়নি এমন ভাব করে গেট দিয়ে বেরিয়ে শহরের দিকে চলে গেল। বাড়িতে ঢুকে বৈঠকখানার দিকে যেতে দেখলাম হামবোল্ট দুজন অচেনা ভদ্রলোকের সঙ্গে বসে কথা বলছেন। আমাকে দেখে নির্বিকার ভাবে তিনি ডাক দিলেন, কাম ইন প্রফেসর শঙ্কু। আমি নির্বিকার ভাবে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। আগন্তুক দুটি উঠে দাঁড়ালেন, একজন ছোকরা, অন্যটি মাঝবয়সী। তাদের হাতে খাতা পেন্সিল দেখে আন্দাজ করলাম তারা খবরের কাগজের রিপোর্টার। হামবোল্টের সঙ্গে সাক্ষাৎকারের মাঝখানে আমি এসে পড়েছি। হামবোল্ট আমার পরিচয় দিলেন এবং যেভাবে দিলেন তাতে বুঝলাম যে লোকটা ধৃষ্টতা একেবারে চরমে পৌঁছে গেছে। ইনি হচ্ছেন আমার ভারতীয় অ্যাসিস্ট্যান্ট, যার কথা আপনাদের বলেছিলাম। আমি কর্মদন করে একটি ভদ্রতাসূচক মৃদু হাসি হেসে এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে সোজা ল্যাবরেটরিতে চলে গেলাম। টেবিলের কাছে পৌঁছে ফ্লেক্সের দিকে চোখ পড়তে চমকে উঠলাম। বরফ আর নেই, তার জায়গায় এখন রয়েছে একটা সবুজ বন, আর সেই বনে ঘোরাফেরা করছে আর একটি নতুন প্রাণী, যার নাম বানর, যাকে বলা হয় প্রাইমেট, যিনি হলেন মানুষের পূর্বপুরুষ। কথাটা মনে হতেই বুকের ভিতরটা কি রকম যেন করে উঠল। এরপরেই কি তাহলে মানুষের দেখা পাবো ফ্লেক্সের মধ্যে? ক্রমবিবর্তনের নিয়ম যেভাবে মেনে চলেছে আমাদের প্রাণী, তাতে তো মনে হয় বানরের পরে মানুষের আবির্ভাব অসম্ভবই। হামবোল্ট কি দেখতে ফ্লেক্সের এই বানরকে। তারপরই মনে হলো আজকে বার্চ বনে আমাকে লক্ষ্য করে মারা নিঃশব্দ বন্দুকের কথা। হামবোল্ট চাইছে না আমি বেঁচে থাকি। মার্কসের কাছে অস্ত্র আছে। প্রভুভক্ত মার্কস একবার ব্যর্থ হয়েছে বলে দ্বিতীয়বারও হতে এমন কোনো কথা নেই। শয়তানির বিরুদ্ধে শয়তানি প্রয়োগ করা ছাড়া হামবোল্ট আমার জন্য আর কোনো রাস্তা রাখছে না। আমি দোতলায় আমার ঘরে চলে গেলাম। আমার অমনিস্কোপটা বার করে চোখে লাগিয়ে জানালা ধরে চেয়ারটার গিয়ে বসলাম। আমার এই চশমাটাকে ইচ্ছে মতো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ অথবা এক্স-রে স্কোপ হিসেবে ব্যবহার করা যায়। আমার জানালা থেকে বাড়ির সামনের গেটটা দেখা যায়। 9:45টার সময় মার্কস বাড়ি ফিরল। তার হাতে বাবার বাজার থেকে কিনে আনা জিনিসপত্র। 5 মিনিট পরে আমি কলিং বেল টিপলাম। 1 মিনিটের মধ্যে মার্কস ঘরে এসে হাজির। আমাকে 1 কাপ কফি এনে দিতে পারবে? বললাম মার্কসকে। সে
যে আগে বলে মার্কস ঘাটটাকে সামান্য নুয়ে কফি আনতে চলে গেল। আমার চোখে এক্স-রে চশমা, সে চশমা মার্কসের চামড়ার কোট ভেদ করে আমাকে দেখিয়ে দিল তার ভেস্ট পকেটে রাখা লোহার পিস্তলটা। কিছুক্ষণের মধ্যে মার্কস কফি সমেত হাজির। ট্রেটা টেবিলে নামিয়ে রাখার পর আমি তাকে বললাম, মার্কস, আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না। তোমার কোটের বাঁ পকেটে যে চাবিটা গোছাটা আছে তার মধ্যে কোনোটা ওতে লাগবে কি? মার্কসের মুখ হাঁ হয়ে গেল। সেই হাঁ অবস্থাতে সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। হেসে বললাম, আমি ইন্ডিয়ার লোক, জানতো। আমাদের অনেকের মধ্যে নানা রকম অস্বাভাবিক ক্ষমতা থাকে। তুমি অবাক হচ্ছ কেন? মার্কস তোতলাতে শুরু করল। আপনি আমার পকেটে কি আছে আরো জানি। শুধু তোমার বাঁ পকেটে কেন, ডান পকেটে খুচরো পয়সাগুলোকে দেখতে পাচ্ছি, আর ভেতরে ভেস্ট পকেটে পিস্তলটাও, যেটা দিয়ে তুমি আমার খুন করতে গিয়েছিলে। ভারী অন্যায় করেছিলে তুমি। দেখলে তো আমাকে মারা এত সহজ নয়। এখন কত দেবতার কত অভিশাপ পড়বে তোমার উপর, সেটা ভেবে দেখেছ? মার্কস দেখি ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। এই শীতের মধ্যেও তার কপালে ঘাম ছুটছে। মনে মনে আমি হাসি পেলেও বাইরে একটা কঠোর গম্ভীর অবলম্বন করে বসে রইলাম। মার্কস হঠাৎ ধপ করে হাঁটু গেড়ে কঠোর মেঝের উপর বসে পড়ল। তারপর তার কম্পমান ডান হাত জ্যাকেটের ভিতর থেকে পিস্তলটা বার করে আমার দিকে এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, দোহাই আপনার, এর জন্যে আমাকে দায়ী করবেন না। আমি শুধু মনিবের হুকুম পালন করেছি। না করলে নিস্তার পাব না, তাই করেছি। আমার অপরাধ নেবেন না, দোহাই আপনার। আমি মনিবকে আপনি চেনেন না, উনি বড় সাংঘাতিক লোক। আমি এই চাকরি থেকে রেহাই পেলে বাঁচি। আমি পিস্তলটা মার্কসের হাত থেকে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম সেটা যে হামবোল্টেরই তৈরি, সেটা বুঝতে পারলাম। বললাম, এর গুলি নেই তোমার কাছে? আজ্ঞে না, একটা মাত্র ছিল, সেটা আজ সকালে খরচ করে ফেলেছি। গুলি তো মনিব নিজেই তৈরি করেন। বললাম, তোমার মনিব আবার তোমার কাছে পিস্তল ফেরত চাইবেন না তো? মনে হয় না। ওটা আমার কাছে থাক। কে? আমি শুধু ওর চাকর নই, ওর দেহরক্ষীর কাজও আমাকে করতে হয়। মার্কস চলে গেল। আমিও হাঁপ ছেড়ে চোখ থেকে অমনিস্কোপটা খুলে পকেটে রেখে কফিতে চুমুক দিলাম। মনে মনে স্থির করলাম, এখন আর ঘর থেকে বেরোবো না। হামবোল্টের মুখ দেখতেই ইচ্ছে করছিল না। সেও এখন আর আমার ঘরে আসবে না বলে আমার বিশ্বাস। দেখা হবে সেই একেবারে লাঞ্চের সময়, 19শে মার্চ। গত দুদিনের ঘটনায় এত বিচিত্র, এত বিস্ফোরককারী ও এত আতঙ্কজনক যে সবটুকু গুছিয়ে লেখা আমার মতো অসাহিত্যিকের পক্ষে একটা দুরূহ কাজ। ভাগ্যের সামারভিলা এসে পড়েছে। একজন সহৃদয় সমজদার বন্ধুকে কাছে পেয়ে
তবু মনে একটুকু বল পাচ্ছি। ভাবছি ফেরার পথে সাকসেস ও ক্যান্টি হাউসে কিছুদিন কাটিয়ে যাব। ওর তাই ইচ্ছে। সত্যি বলতে কি, বিষাক্ত গ্যাসের ফলে শরীরটাও একটু কাবু হয়েছে। সরাসরি দেশে না ফেরাই ভালো। পরশু অর্থাৎ 17 লাঞ্চের সময় হামবোল্টের সঙ্গে দেখা হলো। খেতে বসে লক্ষ্য করলাম লোকটার মেজাজটা বেশ খোশ বলে মনে হচ্ছে। তার ফলে খাওয়ার পরিমাণ আরো তৃপ্তিটাও বেশ বেড়ে গেছে। তার কথা শুনে বুঝলাম যে সে ডিভেল্ট সংবাদপত্রের প্রতিনিধিদের শুধু তার সফল পরীক্ষার কথাই বলেনি, তাদের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে প্রাণী অর্থাৎ মানুষের পূর্বপুরুষের চেহারাটাও দেখিয়ে নিয়ে এসেছে। কাগজে নাকি খুব ফলাও করে হামবোল্টের কৃতিত্বের কথা লেখা হবে। আমার পকেটে হামবোল্টের তৈরি মরণাস্ত্র চাকর মার্কস মনে পক্ষ থেকে ছেড়ে আমার দিকে চলে এসেছে। কাজেই আমার খাওয়ার কোনো কর্মতি হলো না। অন্য সব পদ শেষ করে যখন আপেলের কাস্টার্ড খাচ্ছি তখন হামবোল্ট হঠাৎ বলল, তুমি কবে দেশে ফেরার কথা ভাবছো? বুঝলাম আমি সান্নিধ্য আর হামবোল্ট আমার পছন্দ হচ্ছে না। বললাম, প্রাণীটার চরম পরিণতি সম্পর্কে একটা স্বাভাবিক কৌতূহল আছে, বুঝতেই পারছ। সেটা দেখেই ফিরে যাব। আইসি। এরপর আর হামবোল্ট কোনো কথা বলেনি। বিকেলে বার্চ বনে আর একটুকু বেরিয়ে এসে সন্ধ্যা 6টা নাগাদ আবার ল্যাবরেটরিতে হাজির হলাম। গিয়ে দেখি হামবোল্ট কাঠের চেয়ারটায় চুপটি করে বসে এক দৃষ্টি ফ্ল্যাক্সের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ থেকে আকাশে মেঘ জমছিল। এবার দেখলাম জানালা দিয়ে মাঝে মাঝে বৈদ্যুতিকের ঝিলকি দেখা যাচ্ছে। ফ্ল্যাক্সের ভিতরে এখনো আদিম বনে আদিম বানর ঘুরে বেড়াচ্ছে। পরিবর্তন কোনো সময় হবে বা আদৌ হবে কিনা সেটা জানার কোনো উপায় নেই। ঘরের কোণে একটা গোল টেবিলের উপর থেকে একটা ফরাসি পত্রিকা তুলে নিয়ে সোফায় বসে পাতা উল্টোতে লাগলাম। বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজার আওয়াজ পেলাম। বাইরে অন্ধকার, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ার শব্দ শুরু হয়েছে। নেপোলিয়নটা একবার গভীর গলায় ডেকে উঠল। বসে থাকতে থাকতে বোধহয় সামান্য তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ একটা বিশ্রী শব্দে একেবারে সজাগ হয়ে উঠলাম। হামবোল্ট চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফ্ল্যাক্সের দিকে ঝুঁকে পড়েছে। তার চোখ বিস্ফারিত, ঠোঁট দুটো ফাঁক। আওয়াজটা তার ওই মুখ দিয়ে বেরিয়েছে সেটা বুঝতে পারলাম। আমি সোফা ছেড়ে উঠে ফ্ল্যাক্সটার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তার ভিতরে একটা অসম্পূর্ণ নতুন দৃশ্য, নতুন পরিবেশ। বন নেই, মাটি নেই, গাছপালা নেই, কিছুই নেই। তার বদলে আছে একটা মসৃণ সমতল মেঝে। তার উপরে দাঁড়িয়ে আছে একটা 1 ইঞ্চি লম্বা প্রাণী। এই প্রাণী উদ্ভব হয়েছে বানর থেকে, অর্থাৎ এই প্রাণী হলো মানুষ। মানুষটি বয়সে বৃদ্ধ, পরনে কোট প্যান্ট, মাথায় চুল নেই বললেই চলে, তবে দাড়ি গোঁফ আছে আর চোখের এক জোড়া
সোনার চশমা, প্রশস্ত ললাট, চোখে তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে মেশানো একটা শান্ত সংযত ভাব। এই লোকটাকে আমি আগে অনেকবার দেখেছি। আয়নায় ইনি হলেন স্বয়ং তিলকেশ্বর শঙ্কুর একটি অতি সংক্ষিপ্ত সংস্করণ, অর্থাৎ আমার তৈরি মানুষ, দেখতে ঠিক আমারই মতন। দেখা শেষ করে মাইক্রোস্কোপটা টেবিলের উপর রেখে দেখা মাত্র খেয়াল হলো যে হামবোল্ট আর আমার পাশে নেই। সে হঠাৎ কোথায় যেতে পারে ভাবতে না ভাবতে দুম দুম করে দুটো প্রচণ্ড শব্দে ল্যাবরেটরির দুটো দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল, আর তারপরেই জানালা দুটো। বুঝলাম আমি যে বন্দি হয়ে গেলাম। হামবোল্টের কি মতলব জানি না, পরীক্ষায় সাফল্যের জন্য যে আমি দায়ী তার এমন জ্বলজ্যান্ত প্রমাণ পেয়ে নিশ্চয় সে একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়েছে। হয়তো আমাকে হত্যা করার রাস্তা খুঁজছে সে। অস্ত্র সংগ্রহ করে হত্যার জন্য প্রস্তুত হয়ে তবে সে দরজা খুলবে। কি হবে যখন জানা নেই, তখন ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমার কয়েকখানায় পরিবেশটা একবারে ভালো করে দেখে নিই। একদিকে টেবিলের উপর বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তার মধ্যে ফ্ল্যাক্স, তার মধ্যে খুঁজতে আমি। তার ডান পাশের দেয়ালে দুটো বন্ধ দরজার মাঝখানে একটা বাইরের আলমারি, তারপরে দেয়ালে দুটো বন্ধ জানালার মাঝখানে একটা রাইটিং ডেস্ক, অন্য দেয়ালের সামনে সোফা, আর তার পাশে ঘরের কোণে একটা নিচু গোল টেবিল। পালাবার কোনো পথ নেই। মনে পড়ল আমার সর্বনাশী বক্ষাস্ত্র অ্যানাইলিন পিস্তলটা গিরগিটিতে রেখে এসেছি। আমার সঙ্গে হামবোল্টের পিস্তলটা রয়েছে, কিন্তু সেটাও গুলির অভাবে অকেজো। কি আর করি? কাঠের চেয়ারটার উপর বসে ফ্ল্যাক্সের ভিতরে আশ্চর্য প্রাণীটার দিকে মন দিলাম। খুদে শঙ্কু কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর দেখলাম হাত দুটোকে পিছনে করে পায়চারি আরম্ভ করল। মনে পড়ল আমি চিন্তিত হলে ঠিক এভাবেই পায়চারি করি। দৃশ্যটা আমাকে আবার এমন অবাক করে তুলল যে আমি আমার বিপদের কথা প্রায় ভুলেই গেলাম। কিছুক্ষণ এভাবে তন্ময় হয়ে ফ্ল্যাক্সের দিকে চেয়েছিলাম। জানি না, হঠাৎ খেয়াল হলো যে আমার দৃষ্টি কেমন জানি ঝাপসা হয়ে আসছে। তারপর বুঝতে পারলাম যে সেটার কারণ আর কিছুই না। কোথা থেকে জানি ঘরের মধ্যে একটা বাষ্প জাতীয় কিছু ঢুকছে। একটা তীব্র বিশ্রী গন্ধ নাকে এসে প্রবেশ করছে। চারিদিকে আর একবার ভালো করে দেখে অবশেষে বুঝতে পারলাম কোথা দিয়ে এই গ্যাসটা আসছে। ল্যাবরেটরির দূষিত বায়ু বাইরে যাবার জন্য একটা চিমনি রয়েছে টেবিলটার পিছন দিকে। সেটা চলে গিয়ে বাড়ির ছাদ অবধি। সেটা চিমনির মুখটা দিয়ে এই দুর্গন্ধ গ্যাস ঘরের মধ্যে ঢুকছে। আমি নাকে রুমাল চাপা দিলাম। গ্যাস ক্রমে বাড়ছে। সবুজ ধোঁয়ার ঘর ক্রমে ছেয়ে যাচ্ছে। আমার চোখে অসহ্য জ্বালা, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তার মধ্যে বুঝতে পারছি এটা সেই সাংঘাতিক কার্বন গ্যাস, যাতে মানুষ 5 মিনিটের মধ্যে খাবি খেয়ে দম আটকিয়ে মারা যায়। আমি আর চেয়ারে
বসে থাকতে পারছিলাম না, উঠে দাঁড়ালাম। রুমালে কোনো কাজ দিচ্ছে না। ঘরের যন্ত্রপাতি, টেবিল, চেয়ার এমনকি আমার সামনে ফ্ল্যাক্সটা পর্যন্ত অদৃশ্য হয়ে আসছে। একটা অন্ধকার পর্দা নেমে আসছে আমার সামনে। আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। আমার সামনে টেবিল, আমি টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়লাম। আমার বেড়ালের কথা মনে হচ্ছে। প্রহ্লাদ গিরিডি, আমার বাগান বরঞ্চ কাজ। অবিনাশ বাবু, কি যেন একটা ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বিঘতের মধ্যে সেই ঝলসানিতে স্পষ্ট দেখলাম ফ্ল্যাক্সটা। তাতে আর খুদে শঙ্খ নেই। তার জায়গায় পরপর 3 বার বৈদ্যুতিক স্পর্শ খেলে গেল। বুঝলাম আমি আমার দৃষ্টি ফিরে পাচ্ছি, শরীরে বল পাচ্ছি, সোজা হয়ে দাঁড়াতে পারছি। ঘরের ভিতর থেকে গ্যাস দ্রবীভূত হচ্ছে, দুর্গন্ধ চলে যাচ্ছে, ধোঁয়াটে ভাবটা ক্রমশ কমে আসছে। আমার অবাক দৃষ্টি এখন ফ্ল্যাক্সের ভিতর। পরিবেশ বদলে গেছে। সিমেন্টের বদলে এখন একটা স্বচ্ছ কাঁচ কিংবা প্লাস্টিকের মাঝে সেখানে স্পার্ক হচ্ছিল, সেখানে এখন নতুন প্রাণীর উদ্ভব হয়েছে। এমন প্রাণী আমি জীবনে কখনো দেখিনি। তার মধ্যে মাথাটার 1 ইঞ্চি, শরীরে রামধনু রঙের পোশাকটা পা থেকে গলা অবধি গায়ের সঙ্গে সাঁটা। নাক, কান, ঠোঁট বলতে কিছুই নেই। চোখ দুটো জ্বলন্ত, অথচ স্নিগ্ধ আগুনের ভাঁটা। মাথা জোর মসৃণ সোনালি টাক। হাত দুটো কনুইয়ের কাছে এসে শেষ হয়ে গেছে। তাতে আঙ্গুল আছে কিনা বোঝা যাচ্ছে না। আমি আরো এগিয়ে গিয়ে ভালো করে প্রাণীটাকে দেখব। অমন সময় ঘরের একটা দরজা খুলে গেল। হামবোল্ট আর তার পিছনে তার গ্রেট ড্যান হাউন্ড নেপোলিয়ন। হামবোল্ট আমাকে দেখে একবারে হতভম্ব হয়ে গেল। বোঝাই গেল সে আমাকে জ্যান্ত দেখতে পাবে, সেটা আশাই করিনি। গ্যাস গ্যাস, কি হলো? সে বোকার মতো বলে উঠল। আমি বললাম, আপনা থেকে উবে গেছে সো নেপোলিয়ন। হামবোল্ট এটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশাল কুকুরটা একটা হিংস্র গর্জন করে দাঁত খিঁচি একটা লম্ফ দিল আমাকে লক্ষ্য করে। কিন্তু আমার কাছ পর্যন্ত পৌঁছালো না। শূন্যে থাকা অবস্থাতেই একটা তীব্র রশ্মি এসে তার গায়ে লেগে তাকে তৎক্ষণাৎ ধরাশায়ী করে দিল। রশ্মিটা এসেছে ফ্ল্যাক্সের ভিতর থেকে। এবার হামবোল্ট নেপোলিয়ন বলে একটা চিৎকার দিয়ে ঘরের ভিতর ঢুকে কুকুরটার দিকে একবার দেখে টেবিলের উপর থেকে একটা মারাত্মক অ্যাসিডের বোতল তুলে নিয়ে সেটা আমার দিকে উঁচিয়ে তুলতেই তার কুকুরের দশাই হলো। ফ্ল্যাক্সের ভিতর সদ্যোজাত অদ্ভুত প্রাণীটা ওই বিরাট জার্মান বৈজ্ঞানিককে তার আশ্চর্য রশ্মির সাহায্যে নিমেষে ঘায়েল করল। হামবোল্ট
এখন তার পোষা কুকুরের উপর মুখ থুবড়ে পড়ে আছে। পরীক্ষা করে দেখলাম দুজনেরই একজন মরেনি, কেবল সম্পূর্ণভাবে অচেতন। এই ঘটনায় ঘণ্টাখানেকের মধ্যে সামরভিলে এসে হাজির। সব শুনে টুনে সে বলল, হামবোল্ট প্রায় বছর 10 উন্মাদ অবস্থায় গারদে কাটিয়েছিল। তারপর ভালো হয়ে ছাড়া পায়, কিন্তু সে সময় থেকে বৈজ্ঞানিক মহলে তার সমাদর কমে যায়। গত কয়েক বছর ধরে যেখানে সেখানে বৈজ্ঞানিক সম্মেলনে সে আমন্ত্রিত না হয়েও গিয়ে হাজির হয়েছে, পাছে আবার পাগলামিগুলো দেখা দেয়। তাই ওকে আর কেউই খাটায় না। তুমি ব্যাপারটা জানতে না শুনে আমার আশ্চর্য লাগছে। সেদিন নয় তোমাকে টেলিফোনে সাবধান করে দিতাম, কিন্তু লাইনটা কেটে গেল। তাই ভাবলাম নিজেই চলে আসি। দোতলায় আমার ঘরে বসে কফি খেতে খেতে এই সব কথা হচ্ছিল। হামবোল্ট ও তার কুকুরকে তাদের উপযুক্ত দুটো আলাদা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শক লেগেছে মস্তিষ্কে, কতদিন সরবে বলা যায় না। সামারভিল এসেই ফ্ল্যাক্সে আশ্চর্য প্রাণীটাকে দেখেছিলাম। দুজনেই বুঝেছিলাম যে এটাই হলো মানুষের পরের অবস্থা। যদিও কত হাজার বা কত লক্ষ বছর পরে মানুষ এ চেহারা নেবে সেটা জানার উপায় নেই। কফি খাওয়া শেষ করে আমরা দুজনে স্থির করলাম যে খুদে সুপারম্যান বা অতি মানুষটি কি অবস্থায় আছে একবার দেখে আসা যাক। ল্যাবরেটরির দরজা খুলে ভিতরে ঢুকেই আবার একটা অপ্রত্যাশিত অবাক দৃশ্য আমাকে চোখে পড়ল। সমস্ত ফ্ল্যাক্সের ভিতরটা এখন একটা লালচে আভায় ভরে আছে। সূর্যাস্তের পর মাঝে মাঝে আকাশটা যে রকম একটা বিষণ্ণ আলোয় ভরে যায়, এ যেন সেই আলোয়। স্বচ্ছ প্লাস্টিকের মেঝের বদলে এখন দেখতে পেলাম বালি, আর সেই বালির উপর একটা চ্যাপ্টা আঙ্গুরের মতো জিনিস নির্জীব ভাবে পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম তার মধ্যে একটা মৃদু স্পন্দনের আভাস লক্ষ্য করা যাচ্ছে। এটা কি প্রাণী? এটাও কি মানুষের আরো পরের একটা অবস্থা, যে অবস্থায় মানুষের উত্তরপুরুষ একটা মাংসপিণ্ডের মতো মাটিতে পড়ে থাকবে, তার হাত থেকে থাকবে না পা, থাকবে না চলবার, কাজ করবার, চিন্তা করবার শক্তি থাকবে না, কেবল দুটি প্রচণ্ড চোখ দিয়ে সে পৃথিবীর শেষ অবস্থাটা ক্লান্তভাবে চেয়ে চেয়ে দেখবে। সামরভিলে বলল, এ দৃশ্য দেখতে পাচ্ছি না শঙ্কু, একটা কিছু করো। কিন্তু কিছু করতে আর হলো না। আমরা দেখতে দেখতে চোখের সামনে একটা ক্ষীণ বাঁশির মতো শব্দের সঙ্গে সেই আলো, সেই বালি আর সেই মাংসপিণ্ড সব কিছু মিলিয়ে গিয়ে ক্রমবিবর্তনের শেষ পর্ব শেষ হয়ে পড়ে রইল শুধু একটা কাঁচের ফ্ল্যাক্স, আর তার সামনে দাঁড়ানো দুটি হতভম্ব বৈজ্ঞানিক। সমাপ্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে রাখুন।